ব্যস্ত শহরে নির্জন হাইওয়েটি হঠাৎ পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজ মুখরিত হয়ে উঠল। একটা ব্ল্যাক কালারের জিপ ছুটে যাচ্ছে আর তার পেছনে পুলিশের গাড়িগুলো ছুটে যাচ্ছে। আসলে গাড়িটা একটা ব্যাংকের দারোয়ানকে পিষে ফেলে চলে এসেছে এবং ওই ব্যাংক থেকে তার কিছুক্ষণ আগেই 400 কোটি টাকা হ্যাকিং হয়েছে। ধারণা করা হচ্ছে যে ওই গাড়িতেই বসে কেউ এই হ্যাকিংটা করেছে, তাই পুলিশ তার পুরো ইউনিট নিয়ে ছুটছে। গাড়িটা অনেক গতিতে ছুটে যাচ্ছে আর পুলিশ কোনো মতে তাকে পাকড়াও করতে পারছে না। পুলিশের অফিসার গাড়ির কাছ নামিয়ে একটা মাইক্রোফোন বের করলো এবং বলতে লাগলো, সামনের গাড়িতে যেই থাকো না কেন, গাড়ি থামাও বলছি, নয়তো আমরা গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করাতে বাধ্য হব। সামনের গাড়ি থেকে কোনো সাড়া পাওয়া গেল না, তাই বাধ্য হয়ে পুলিশ কর্মকর্তারা মিলে গাড়িটি টায়ারে গুলি করলো এবং গাড়িটি টাল সামলাতে না পেরে 3টা ডিগবাজি খেয়ে পাশের ধান ক্ষেতের ভেতর গিয়ে পড়ল। পুলিশ কর্মকর্তারা তড়িঘড়ি করে গাড়ির থেকে অস্ত্র হাতে নামলো এবং ওই টার্গেট গাড়িটির দিকে অগ্রসর হতে লাগলো, দেখতে যে কে আছে ভেতরে। কিন্তু কাজ ভাঙাতে দেখা গেল ভেতরে কেউ নেই। এএসআই কে উদ্দেশ্য করে ভয়ে মাখা গলায় বলল, স্যার ভেতরে কেউ নেই। এটা শুনে এসআই আফসাদ অবাক গলায় বলল, হোয়াট আর ইউ জোকিং? গাড়িটা চলছিল আর ভেতরে কেউ নেই, এটা কিভাবে সম্ভব? আশেপাশে খুঁজে দেখো, কেউ না কেউ তো নিশ্চয়ই আছে। পুলিশ ইউনিট খুঁজতে লাগলো কিন্তু ব্যর্থ হলো, কাউকে পাওয়া গেল না। পুলিশের জেলার প্রধান ফোন দিল ডিউটি অফিসারকে। হ্যালো আফসাদ। জি স্যার বলুন। কাউকে ট্রেস করতে পেরেছো? জি না স্যার, আমরা গাড়িটার পিছু পিছু এসেছিলাম কিন্তু ভেতরে কেউ নেই। নিশ্চয়ই পালিয়েছে। সেটাও হতে পারে। আচ্ছা স্যার, আমি খুঁজে দেখছি। এই কথা বলে অফিসার ফোন কেটে দিল। ফোন কেটে দিতেই দেখে একজন কনস্টেবল এগিয়ে আসলো এবং বলতে লাগলো, স্যার একটা কথা বলি। বলো। স্যার আমার মনে হচ্ছে এই গাড়িতে ভূত ছিল। তোমাকে চাকরিটা কে দিয়েছে বলতো? কেন স্যার? একজন পুলিশ কর্মকর্তা হয়ে তুমি ভূতে বিশ্বাস করো? না করে উপায় আছে স্যার। আপনি ভেবে দেখুন, জায়গাটা জনমানব শূন্য, আর এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, কেউ যদি থাকতো এখানে তাহলে আমরা নিশ্চয়ই খুঁজে পেতাম। এত ভাবতে হবে না, তোমাকে খোঁজার কাজ চালিয়ে যাও, আশেপাশের গ্রামগুলোতেও খোঁজ চালাও। এই তুই টেবিলে বসে বসে কি করছিস? টেবিলে বসেছিল সাব্বির। তখনই পেছন থেকে দরজার দিকে ঢোকার সময় সাব্বিরের ভাবি এই কথাটি বলল, আরে ভাবি তুমি? আমি তো আমার সায়েন্সের অ্যাসাইনমেন্ট করছিলাম। সায়েন্স অ্যাসাইনমেন্ট কম্পিউটারে? আরে ভাবি তুমিও না, যেটা বোঝো না সেটা নিয়ে কেন কথা বলো? বুঝি না, তুমি আর্টস নিয়ে পড়াশোনা করেছো, তুমি কি বুঝবে সায়েন্স ওয়ালাদের প্যারা? বুঝতে হবে না, রাত অনেক হয়েছে, ঘুমাতে যাও এখন। ভাবি চলে গেল। সাব্বির দরজাটা লক করে দেয়। টেবিলের সাইডে ব্যাগের নিচ থেকে ল্যাপটপটা বের করলো সাব্বির। ল্যাপটপে এখনো কয়েকটা সফটওয়্যার রান করছে। ল্যাপটপটা শাটডাউন করে বিছানায় এসে বসলো সাব্বির এবং একটা চ্যাট বানাতে লাগলো। চ্যাটের কিছু লোকের নাম আর লিস্টে আছে আর লেখা সব নামের পাশে তারিখ দেওয়া। সকালে ব্রেকফাস্ট টেবিলে সাব্বির বসে বসে ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট যখন শেষ পর্যায়ে তখনই একটা সাইকেলের বেল শোনা গেল। কে যেন আসছে এদিকেই। সাব্বিরদের খুব একটা বড় বাড়ি না, 5% জায়গার ওপর 3 তলা একটা ফ্ল্যাট বাড়ি। নিচতলা এবং দ্বিতীয় তলায় ভাড়া দেওয়া হয়েছে আর একেবারে ওপরে সাব্বিররা থাকে। সাব্বিরের ভাই ভাবি, সাব্বির ভাইয়ের ছেলে রিশান আর সাব্বির, আর কেউ নেই। গেটে রাতুল কড়া নাড়ছে আর ডাকছে, এদিকে সাব্বির দরজা খোল। সাব্বির ভারী দরজা খুলে দেয় এবং রাতুল ভেতরে এসে বসে। রাতুলকে সাব্বিরের ভাবি খাবারের কথা জিজ্ঞাসা করলে রাতুল বলে যে খেয়ে এসেছে। সাব্বির খাওয়া শেষ হলে সাব্বির বের হয় বাসা থেকে ক্লাসের উদ্দেশ্যে। এখন সাব্বিরের সম্বন্ধে একটু বলে নেই। সাব্বির এবার ক্লাস 10-এ পড়ে, সায়েন্স নিয়ে। সাব্বিরের ভাই একটা কেমিক্যাল কোম্পানির মালিক, যেটা সাব্বিরের বাবার ছিল, কিন্তু একটা দুর্ঘটনায় তারা মারা যায়। তারপর থেকে সাব্বিরের ভাই সবটা দেখাশোনা করে। আর জানতে হবে না, বাকিটা পরে জানবেন। স্কুলে ঢুকেই সাব্বির স্কুলের ভেতরে ব্যাগটা রেখে বাইরে আসে এবং বাইরের এক লোকের কাছ থেকে একটা খবরের কাগজ কিনে এবং স্কুলের মাঠে একটা বেঞ্চে এসে বসে, পড়তে লাগে। পাশে রাতুলও এসে বসলো। খবরের কাগজের প্রথম পাতায় এসে সাব্বিরের চোখ আটকে যায় একটা খবরে, রাতুলেরও। রাতুল সাব্বিরের দিকে তাকাচ্ছে
আর রাতুল সাব্বিরের দিকে। সাব্বির আর রাতুলের চোখ খবর কাগজে আটকে গিয়েছিল। খবরের কাগজে লেখা ছিল যে ভুতুরে হ্যাকারের আক্রমণে অতিষ্ঠ শহর। গতকাল রাত্রে হ্যাক করা হয় আমাদের শহরের সবচেয়ে বড় ব্যাংক। ব্যাংকটির মোট 8 জন মানুষের অ্যাকাউন্ট থেকে 50 কোটি টাকা করে 400 কোটি টাকা হ্যাক হয়ে গেছে। পুলিশ সন্দেহের জোরে একটি গাড়িকে ধাওয়া করলে জানা যায় যে গাড়িটিতে কেউ ছিল না। তাহলে গাড়িটি কে চালাচ্ছিল, ভূত না মানুষ? এই, এটা আমাদের শহরের ব্যাংক না? আমাদের শহরেরই ব্যাংক এটা, কিন্তু হ্যাকারের বিষয়টা একটু ঘোলাটে লাগছে। এইটা কি হ্যাকারের কাজ না কোনো ভূত টুত? আরে বেটা, ভূত কি কম্পিউটার চালাতে পারে নাকি? আমি কি জানি, আজ পর্যন্ত কোনোদিন শুনিনি যে ভূতে কম্পিউটার চালায়। ভূতকে গাড়ি চালাতে দেখেছি, তাও আবার ছবিতে। সেটা তো আমিও দেখেছি। আমার না অনেক শখ, একজন বড় মাপের হ্যাকার হব এবং মানুষের উপকার করব। হ্যাকার হওয়া মুখের কথা না, সাইবার ওয়ার্ল্ডে টিকে থাকতে দম লাগে, দম। আর কি কি লাগে? অনেক পরিশ্রম, দক্ষতা, নিজেকে লুকিয়ে রাখার ক্ষমতা আর একটুখানি ইচ্ছা ভালো কাজ করার। বাস, তুইও হতে পারবি। কিন্তু হ্যাকিং জগতের অনেক ডার্ক সাইড আছে, সেসব থেকে নিজেকে দূরে রেখে চলতে হয়। আচ্ছা, এত সুন্দর সুন্দর কথা বললি, কিন্তু তুই এসব জানিস কিভাবে? আরে আমি কিভাবে জানি মানে? সেটাই তো, তুই কিভাবে জানিস? আমি ওই দিন একটা আর্টিকেল পড়েছিলাম হ্যাকিং নিয়ে, ওইখান থেকে জানতে পেরেছি। বাস এতটুকুই, আর কিছু না। ও আচ্ছা, আমি তো ভাবলাম তুই নিজেই কত বড় হ্যাকার ট্যাকার। হব বেটা, আমি কই আর কই হ্যাকার, আমার মতো জোকার হবে হ্যাকার? হবি হবি, তুই যেগুলো আমাকে বললি সেগুলো নিজেই বল, তুইও হতে পারবি। সাব্বিরের কপালে হালকা চিন্তার ভাঁজ পড়ে। হ্যাঁ, আমিও হ্যাকার হব, হ্যাকার দ্য জোকার। এই সব কথা বলতে বলতে স্কুলের বেল বেজে গেলে সাব্বির আর রাতুল দ্রুত পায়ে স্কুলের দিকে অগ্রসর হতে লাগলো। ক্লাসে ঢুকে সাব্বির আর রাতুল ওদের বেঞ্চে বসে পড়লো। স্যার চলে আসলো এবং ক্লাস নিতে শুরু করলো। আজ ক্লাসটা সাব্বিরের চোখে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, সাব্বির যা ভেবেছে তাই। আজকে ক্লাসে 2টো মেয়ে আসেনি যাদের সাব্বির গতকাল দেখেছিল। সাব্বির এসব চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিল। সব ক্লাস শেষে স্কুল ছুটি দিবে। এখন বিকেল প্রায় 4:30, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। সাব্বির ক্লাস থেকে বেরিয়ে সাইকেল নিয়ে যেই গেট দিয়ে বেরোবেই তখনই রাতুল পেছন থেকে ডাক দিল। এই বেটা, আমারে ফেলে চলে যাচ্ছিস কেন? দোস্ত, বাসায় কাজ আছে তাই যাচ্ছিলাম আর কি। তোর কিসের এত কাজ বাসায় যে সন্ধ্যার আগেই বাসায় ঢুকে যাস? আমার আবার কিসের কাজ? আসলে বাড়িতে রাত নামার আগেই ঢুকে চাই তো, প্রতিদিন তাই অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে চল একসাথে তুই তোর বাসায় ঢুকে যাস আর আমি আমার বাসায় চলে যাব। আচ্ছা চল। সাব্বির আর রাতুল যার যার বাড়িতে যাওয়ার পর রাত প্রায় 11টা বাজে। পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম, কে বলছেন বলেন? কিলার মেশিন? আরে আজব তো, কিসের মেশিন আর কিসব বলছেন? হোটেল ব্লু সান রুম নাম্বার 167-তে যান। কন্ট্রোল রুম অফিসারের সঙ্গে সঙ্গে পুলিশ পাঠায়। সেই জায়গাতে রুমের ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং একটি বিধ্বস্ত দৃশ্য দেখতে পায়, যা দেখে কয়েকজন মহিলা পুলিশ সেখানে অজ্ঞান হয়ে যায়। পুলিশদের সবার চোখে ভয় আর আতঙ্ক। রুমের বেডের ওপর একটা লাশ রাখা। লাশ বললে ভুল হবে, লাশের কোনো অংশ তার শরীরের সাথে যুক্ত নেই। শরীরটিকে এমনভাবে কাটা হয়েছে যেন কষাই মাংস কেটেছে। মাথাটি সবার সামনে রেখে যা চোখগুলো বেরিয়ে আছে আর জিহ্বাটার সামনে কেটে রাখা আছে। গালের দুপাশে লেখা ইটস ওকে, তার পাশে একটা স্মাইলিল দেওয়া। পা দুটো আর আঙুলগুলো ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা আছে আর তার পাশেই বড় করে লেখা সাইকো ইজ অন দ্য গেম, ডোন্ট ট্রাই টু স্টপ আনলেস ইউ উইল স্টপ। বাংলায় সাইকো তার লেখা আছে থামাতে এসো না, নিজেই থেমে যাবে। লাশটিকে পোস্টমর্টমের জন্য পাঠানো হলো। পুলিশ কর্মকর্তারা এই কেস আর তার আগের রাতের হ্যাকিং দুটো নিয়ে অনেক চাপে আছে। মিডিয়া আর পলিটিশিয়ানরা অনেক চাপ দিচ্ছে পুলিশদের। গোয়েন্দা সিআইডি ও নেমে পড়েছে, কিন্তু কোনো ক্লু পাচ্ছে না। কোনো সিসিটিভি ফুটেজ না, কোনো ফিঙ্গারপ্রিন্ট আর না ভিকটিমকে মারার কোনো মোটিভ।
তাহলে কে করছে এগুলো? সকালে সাব্বির খাবার টেবিলে বসে আছে, তখন ভাবি রুটি আর গরুর মাংসের তরকারি বেড়ে দিল। সাব্বির রুটি আর তরকারি নিয়ে খেতে লাগলো। আহ, কিরে কি হয়েছে? ব্যথা পেয়েছিস নাকি? আরে না, কালকে একটা সায়েন্স প্রজেক্ট বানাচ্ছিলাম, তখন হাত কেটে গিয়েছিল একটু। আরে আরে, কতখানি কেটে গেছে? আর বলছো তেমন কিছু না, মনে হচ্ছে কোনো ধারালো ছুরি দিয়ে কেটে গেছে। আরে ভাবি, তুমিও না প্রজেক্টে ছুরি ব্যবহার করেছি, আর হাত কাটতে পারে না? কাটতেই পারে, দেখি দাও, ব্যান্ডেজ করে দিচ্ছি। আচ্ছা দাও ভাবি। কোনো মতে খাবার খেয়ে সাব্বির উঠে ছাদে যায় ল্যাপটপ নিয়ে। আজ স্কুল নেই, 1 সপ্তাহ বন্ধ স্কুল। ল্যাপটপে কিছু কাজ করছিল, তখনই ওর ফোনে একটা ফোন আসে। রাতুল ফোন দিয়েছে। দোস্ত, আমি একটা বিপদে পড়েছি, তুই এক্ষুনি পুলিশ স্টেশনে যা, পুলিশ নিয়ে আয়। আমাদের বাসার পাশে জঙ্গলে। রাতুলের হঠাৎ এমন কথায় সাব্বির একটু চিন্তায় পড়ে যায়। কি হয়েছে সেটা বল। হয়েছে অনেক কিছুই। আমি একটা হরর ফটোগ্রাফির জন্য আমাদের বাড়ির জঙ্গলে এসেছিলাম। এখানে একটা ডাকবাংলোয় ঢুকে পড়েছিলাম, কিন্তু আমি জানতাম না এখানে দস্যুরা আস্তানা গেড়েছে। ওরা পুরো বাড়িটাকে সিসিটিভি দিয়ে ঘিরে রেখেছে। এতক্ষণে হয়তো জেনে গেছে যে আমি এখানে আছি। তুই কিছু একটা কর, আমি পালাতেও পারছি না। আচ্ছা আমি দেখছি। বলেই সাব্বির ফোন কেটে দেয়। দস্যুরা বসে বসে সিসিটিভি ফুটেজ দেখছিল, তখনই ওরা ক্যামেরায় রাতুলকে দেখতে পায়। ওরা হয়তো ভেবেছিল যে রাতুল চলে যাবে, কিন্তু রাতুল ওদের মধ্যে থেকে কিছু লোককে দেখে ফেলে। রাতুল যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে নিশ্চয়ই পুলিশ ডেকে আনবে, তখন ওদের ক্ষতি হবে। তাই ওরা রাতুলের খোঁজে কয়েকজন পাঠায়। ক্যামেরার কারণে রাতুল বেরিয়ে যেতে পারছে না, কারণ ওর লুকিয়ে আছে। এখন কোথাও গেলে সবাই দেখতে পারবে, তাই চুপটি মেরে সিঁড়ির নিচে লুকিয়ে আছে। দস্যুরা ক্যামেরায় রাতুলকে দেখতে পাচ্ছে না। হঠাৎ ওদের ক্যামেরাগুলো বন্ধ হয়ে গেল। কম্পিউটারগুলোতে লেখা উঠলো, ইউ হ্যাভ বিন হ্যাক। সাব্বির রাতুলকে ফোন দিল। রাতুল, তুই এক দৌড়ে বেরিয়ে আয়, পিছনে তাকাবি না। আরে তুই আমাকে মারার ধান্দা করতেছি? তোকে বললাম পুলিশ ডাকতে, আর তুই? বাঁচতে চাইলে যেটা বলেছি সেটা কর। আমার কিছু হবে না তো? না হবে না, ইনশাল্লাহ বেরিয়ে আয়। রাতুল সাব্বিরের কথা মতো বেরিয়ে এলো। তখনই আকাশের কয়েকটা হেলিকপ্টার দেখা গেল, আর স্পেশাল ফোর্স চলে এলো। রাতুলকে গেটের বাইরে থেকে 2জন অফিসার ধরে সরিয়ে দিল, আর ফোর্স ভেতরে ঢুকে গেল। রাতুল পরিস্থিতি বুঝে উঠতে পারছে না, হঠাৎ করে এখানে এত ফোর্স কেন? আবার হেলিকপ্টারও এসেছে শেষ সাথে। এটা কি সাব্বিরের কাজ? ওইদিকে দস্যুরা হঠাৎই হেলিকপ্টারের আওয়াজ শুনে কয়েকজন বেরিয়ে দেখতে পেল যে আকাশে হেলিকপ্টার উড়ছে। তারা যেই কিছু করতে যাবে তখনই মাথায় বন্দুকের মাথা দিয়ে বাড়ি দিয়ে মাটিতে শুইয়ে দেয় ফোর্স, আর ভেতরে ঢুকে যায়। ভেতরে গোলাগুলি হচ্ছে, গুলির আওয়াজে জঙ্গলের পাখিগুলো উড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ফোর্স সব কটাকে ধরে নিয়ে এলো। ওদের মধ্যে অর্ধেকের বেশি মারা গেছে। এই ছেলে আমাদের ইনফর্ম করেছে কে তুমি? রাতুল এখনও শকড হয়ে আছে। কি হচ্ছে এসব? ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে। অনেক ভয় পেয়েছে। রাতুল কোনো রকমে মরতে মরতে বেঁচেছে। রাতুল মনে মনে প্রতিজ্ঞা করছে যে আর জীবনও এই রকম জায়গাতে আসবে না। অফিসার আবারও প্রশ্ন করলো, এই ছেলে কথা বলছে না কেন? ভয় পেয়েছো? না স্যার, আমি আপনাদের ইনফর্ম করিনি। বলেই রাতুল ঢোক গিলতে লাগলো। অফিসার রাতুলের উদ্দেশ্যে পানির বোতল এগিয়ে দিল, আর রাতুল বোতলটা নিয়ে ঠক ঠক করে পানি গিলতে লাগলো। লোকাল পুলিশদের ইনফর্ম করেছে সেনাবাহিনীর লোকেরা পুলিশ কিছুক্ষণের ভেতরে চলে আসবে ডেড বডিগুলো নিয়ে যেতে। রাতুলকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। রাতুলদের বাসার সামনে একটি মাঠে হেলিকপ্টার থেকে রাতুলকে নামিয়ে দেওয়া হলো। রাতুল নিচে নেমে সাব্বিরকে দেখতে পেল। সাব্বির কালো হুডি পরে সানগ্লাস পরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে হেলিকপ্টার চলে যাওয়ার পর। কিরে, কেমন অভিজ্ঞতা হলো? শালা, তুই একটা জাতীয় বেঈমান। একটা কথাও বলবি না? তুই কিভাবে পারলি আমাকে বাঁচাতে না আসতে? আরে আমিও তো তোকে বাঁচানোর ব্যবস্থা করলাম। মানে কি বলতে চাস তুই? তোর মতো একটা বাচ্চা ছেলে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে আমাকে বাঁচিয়েছে? বাচ্চা বলবি না একদম। এই বাচ্চা না থাকলে আজকে গুলি খেয়ে ঝাঁঝরা হয়ে পড়ে থাকতি। কিন্তু কিভাবে করলি? আর তোর কথা এরা বিশ্বাস করে নিল? আমাদের দেশের যা অবস্থা, পুলিশ আসে না কোনো বিপদে, আর সেনাবাহিনী চলে এসেছে। আর আজকে আমি হেলিকপ্টারে উঠলাম প্রথমবারের মতো। জাস্ট চিল মাই বয়, এখন বাড়িতে চল, আর এসব কাউকে বলবি না।
আচ্ছা। সাব্বির আর রাতুল বাড়িতে আসার পর রাতুল বাসায় বসে বসে ভাবছে। সাব্বিরের মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু আছে, আর আমাকে সেটা খুঁজে বের করতে হবে। পরের দিন সাব্বির কালকে কিছুদিনের জন্য ওর খালাতো ভাই মেহেদির বাসায় যাবে ইংল্যান্ড, তাই প্যাকিং করছে। হঠাৎই ফোন বেজে উঠল। টুট 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 করে ফোনটা কেটে গেল। হ্যালো মেহেদি, বল কি অবস্থা? আর কেমন থাকি বল, যেমন ছিলাম তেমনই আছি। কালকেই আসছিস তাই না? হ্যাঁ, কালকে সকালে রওনা দেব। আচ্ছা তাহলে আয়, আর আমার জন্য তেঁতুল নিয়ে আসিস, দেশের তেঁতুলের তুলনা হয় না। আচ্ছা, নিয়ে আসবো। এখন রাখি, ভালো থাকিস। পরের দিন সকালে সাব্বির ভাই ভাবি সবার থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাচ্ছে। এয়ারপোর্টে যাওয়ার পথে গাড়িটা একটা সিগন্যালে দাঁড়ালো। সিগন্যাল বিরক্ত লাগছিল সাব্বির, তাই ক্রস রোড দিয়ে বিশেষ গাড়িও যাচ্ছিল না, তবুও সিগন্যাল আছে। সাব্বির ল্যাপটপ বের করে কিছু একটা করলো। সিগন্যালের টাইম অর্ধেক হয়ে গেল। অনেকে ব্যাপারটা লক্ষ্য করলো, কিন্তু বুঝতে পারলো না কি হচ্ছে। সাব্বির জানালার কাজ সরিয়ে একটু বাইরে তাকালো। তখনই দেখতে পেল পাশের রোডে একটি গাড়ি দিয়ে একটা মেয়ে বাইরে আর এক গাড়ির বাচ্চাদের সাথে খেলা করছে এবং বিভিন্ন মুখভঙ্গি করে ভেঙচি কাটছে। ব্যাপারটা সাব্বির এনজয় করতে লাগলো, আর না চাইতেও অজান্তেই সাব্বিরের মুখে একটা হাসি ফুটে উঠল। মেয়েটা বোধ হয় সালোয়ার কামিজ পরেছে। মেয়েটাকে খুব একটা খারাপ লাগছে না, যার কারণে অবতরণ করেছে। প্লেন ছাড়ার সময় হয়ে গেছে। সাব্বির বসা থেকে উঠলো, উঠেই চারপাশে তাকালো, কি যেন খুঁজছে। হ্যাঁ, সাব্বির ওই মেয়েটিকেই খুঁজছে। সাব্বির খুঁজতে খুঁজতে প্লেনে গিয়ে বসলো। প্লেনে ওর পাশের সিটেই কারো হাসির আওয়াজে সেদিকে তাকালো। কি মিষ্টি হাসির! মেয়েটা যে রকম সুন্দর শোনায় তেমনই মেয়েটির ঠোঁট বাঁকানো হাসি। নেশায় পড়ে গেল সাব্বির। প্লেন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা করলো। সাব্বির প্লেনের পুরোটার সময় মেয়েটার দিকে তাকিয়েছিল। যতই দেখে তবুও মন ভরে না সাব্বিরের। অনেকবার চেষ্টা করেও মেয়েটির সাথে কথা বলার সাহস জুগিয়ে উঠতে পারলো না। ছেলেরা এমনিই হয়, চ্যাট করতে গিয়ে যতই বকবক করুক না কেন, যখন তার ভালোবাসার মানুষের সামনে দাঁড়িয়ে থাকে আর সুযোগ থাকে নিজের ভালোবাসা প্রকাশের, তখন সাহসে কুলিয়ে উঠতে পারে না। সাব্বিরের অবস্থাও ঠিক তেমনই। প্লেন ইংল্যান্ড এয়ারপোর্টে ল্যান্ড করলো, আর সাব্বির চলে গেল ওর খালাতো ভাইয়ের বাসায়। কি ভাবছেন যে ওর প্রিয়সীকে ফলো করলো না কেন? সেটা পরে বলি। সাব্বিরের খালু একজন টপ ক্লাস চকলেট ব্যবসায়ী, ইংল্যান্ডের ব্যাপক নাম ডাক আছে। বাড়িতে পৌঁছলো সাব্বির এবং ভেতরে ঢুকলো। বড় আঙিনা হেঁটে বাড়ির সদর দরজায় যেতে একটু সময় লাগলো। গেটের বেল বাজাতে লাগলো সাব্বির, কিন্তু কেউ খুলছে না। সাব্বির আরো কয়েকবার বাজালো, কিন্তু কেউ খুললো না। সাব্বির বাড়ির পাশে একটা টেলিফোন বুথ থেকে মেহেদিকে ফোন করলো। কয়েকবার বেল বাজার পর মেহেদি ফোন ধরলো। হ্যালো, কে বলছেন? আমি সাব্বির। তুই কই আর বাড়িতে কেউ নেই? সরি রে, বুকে যেন গুলি করেছে। আমরা হাসপাতালে। কি, খালু হাসপাতালে? হ্যাঁ, আমরা সিটি হাসপাতালে আছি, তুই এখানেই চলে আয়। আচ্ছা ওয়েট, আমি আসতেছি। সাব্বির হসপিটালে যাওয়ার পর খালুকে দেখে অনেক মর্মাহত হলো। সাব্বিরের কারণে অনেক বাজেভাবে আঘাত করা হয়েছে খালুকে। সাব্বির কারণ জানতে চাইলে বলে যে লোকাল মাফিয়ার কাজ। সাব্বির সবটা শুনে অনেক চটে যায়। মেহেদি সাব্বিরকে শান্ত করে। রাতে ইংল্যান্ডের একটি 50 তলা বিল্ডিং এর ওপর কয়েকটা হেলিকপ্টার উঠছে। হেলিকপ্টারের ভেতরে সব আর্মিরা, আর তাদের হাতে অস্ত্র, যা তাক করা আছে। বিল্ডিং এর ছাদের কিনারায় দাঁড়ানো কালো লেদারের হুডি পরা একটি ছেলে, যার হাতে একজন মানুষের কাটা মাথা, আর বিল্ডিং এর ছাদে পুরোটা জুড়ে রক্ত দিয়ে লেখা ইটস ওকে। আর্মিরা গুলি করার জন্য প্রস্তুত, কিন্তু ছেলেটার কোনো নড়াচড়া না দেখে কিছু করছে না। হঠাৎ একটি গুলি ছোড়া হলো ছেলেটির পায়ে, কিন্তু ছেলেটি ওই দিকে না তাকিয়ে তার হাতে থাকা ছিন্ন মস্তকটি ছুঁড়ে মারে, যেটার পর গুলিটা লাগে, আর সাথে সাথে হাত পা ছড়িয়ে একটা লাফ দেয়। ছেলেটা লাফ দিয়ে নিচে পড়ে যায়। আর্মিরা হেলিকপ্টার দিয়ে খুঁজতে আরম্ভ করে, কিন্তু পাচ্ছে না খুঁজে। একেবারে যেন হাওয়ায় ভানিশ হয়ে গেছে এইরকম একটি পরিস্থিতি। এত লাইট ও দলবল নিয়েও বিল্ডিং সহ কোনো জায়গাতেই কাউকে পাওয়া গেল না। এই কেস নিয়ে তদন্ত কমিটি বসলো এবং সমস্ত প্রুফ একত্র করা হলো, কিন্তু কোনো টেস্ট পাওয়া গেল না। তখনই সবার মনে পড়লো যে কিছুদিন আগে বাংলাদেশেও এইরকম একটা কেস হয়েছে।
ওটাও লাশের সাথে মাথা ছিল না, আর রক্ত দিয়ে লেখা ছিল ইস্ট ওকে। কয়েকজন সিবিআই সদস্য ঘাড়ে এক কেসে জিম্মা চাপালো তদন্ত কমিটি। তদন্ত কমিটির হেড হলো রাজ এবং সজীব। অন্যদিকে টিভিতে খবর দেখছিল মেহেদি। তখনই দেখতে পেল ওর বাবাকে যে মেরেছে, মানে খুন করার চেষ্টা করেছে, সে নাকি হত্যা হয়েছে। কয়েক মুহূর্তের জন্যই খবরটা মেহেদির মনে আনন্দের সঞ্চালন করলো। মেহেদি ভাবতে লাগলো এটা কার কাজ হতে পারে। মেহেদি হাসপাতালে ছিল। সাব্বিরকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছে না মেহেদি। কোথায় যেন গেছে সাব্বির। মেহেদি সাব্বিরকে খুঁজতে লাগলো পুরো হাসপাতালে জুড়ে, কিন্তু সাব্বির কোথাও নেই। এই শহরে তো তেমন কোনো কেউ নেই সাব্বিরের পরিচিত যার কাছে সাব্বির যেতে পারে। সাব্বির তাহলে কোথায় গেল? মেহেদি যেই হাসপাতালের বাইরে যাবে তখনই সাব্বিরকে পাশে একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে বেরোতে দেখে। সাব্বিরের হাতে কফি কাপ আর মোবাইল। সাব্বির ট্রাফিক সিগন্যাল কাটিয়ে এপাশে এলো। কিরে, তুই কোথায় ছিলি এতক্ষণ? কেন, এই তো পাশেই একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছিল, সেখানে। তুই কি কিছু জানিস না? আমি আবার কি জানবো, পাগল নাকি তুই? হ্যাঁ, আমি পাগল। তুই একা একা এই অচেনা দেশের অজানা শহরে ঘুরে বেড়াচ্ছিস, আমার টেনশন হয় না নাকি? আরে চিল ম্যান, এত হাইপার হচ্ছিস কেন? আর কি হয়েছে সেটা বল। ড্যানিয়েল মারা গেছে। কি, ড্যানিয়েল মারা গেছে? মারা গেছে বললে ভুল হবে। ওকে খুন করেছে কে যেন। কখন আর কিভাবে? মেহেদি সবটা খুলে বলে সাব্বিরকে। সাব্বির মেহেদিকে বলে যা হয়েছে বেশ হয়েছে, জানোয়ারটার এমন দশাই হওয়ার ছিল। পরের দিন সাব্বির ওর খালুর বাড়িতে আছে। ঘুম থেকে উঠতেই অনেকক্ষণ যাবৎ কফির জন্য বসে আছে। কাজের বুয়া কফি দিয়ে গেলে সাব্বির একটা মিষ্টি হাসি বিনিময় করে কফিটা নিল। এক চুমুক বসালো কিছুক্ষণের জন্য, কিন্তু বিভোর হয়ে গেল। মেহেদিও কফি হাতে এসে পাশে বসলো এবং সাব্বিরকে চিন্তিত দেখে বলে উঠল, কিরে, তুই এমন ভাব নিয়ে কোন চিন্তায় বিভোর আছিস? তেমন কিছু না, এমনি ভাবছিলাম খালু বাড়িতে ফিরবেন কবে। আজকে না, সম্ভবত কালকে আসবে। ও আচ্ছা। অন্যদিকে কেসের ইনভেস্টিগেশন অফিসার রাজ এবং সজীব তদন্ত করতে করতে বাংলাদেশে গিয়ে পৌঁছেছে। ওনারা বাংলাদেশের সেই সাইকো কিলারের কেসটি ঘেঁটে দেখলেন। সব একেবারে হুবহু মিলে যাচ্ছে, কিন্তু কিছু জায়গায় পার্থক্য এবং কিছু বিমর্ষ আছে। তবুও বলা যায় যে এগুলো একজনেরই কাজ, কিন্তু কে? আর দুইটা মার্ডারের মাঝখানে সময়ের ব্যবধান কম। ইন্সপেক্টর তার কেবিনে বসে আছেন। সিবিআই অফিসার সজীব আর রাজ বসে বসে কেস নিয়ে আলোচনা করছে। অফিসার, আপনার কি মনে হয় যে এই কাজগুলো একজনের? আমার তো এটাই মনে হয়, দুইটা কেসে খুনি ভিকটিমের মাথা পৃথক করে ফেলেছে আর রক্ত দিয়ে লিখে গেছে ইটস ওকে। তাহলে এই সাইকো কিলার কি বাংলাদেশ থেকে ইংল্যান্ডে গেছে? হতে পারে ইন্সপেক্টর। আমরা তাহলে এয়ারপোর্ট সহ সকল ট্রান্সপোর্টের রেকর্ড পরীক্ষা করে দেখি ভিকটিমের কোনো সন্ধান পাওয়া যায় কিনা। আচ্ছা যান, আর কিছু লাগলে আমাকে বলবেন, যতটুকু পারি হেল্প করব। 4 বছর পর সাইকো দ্য কিলার মেশিনের খোঁজ এখনো অব্যাহত রয়েছে। পুলিশ, সিবিআই কেউই খুঁজে বের করতে পারেনি সাইকোকে, কারণ সাইকো কোনো প্রমাণ রাখে না তার কাজের। সাইকো এই 5 বছরে আরও 5 শতাব্দী খুন করেছে, যেন মানুষ মারা তার কাছে কোনো ব্যাপারই না। 4 বছরেই পর্যন্ত সাইকো প্রায় 87,000 লক্ষ কোটি ডলার হ্যাক করেছে এবং সব গরিব লোকেদের মাঝে বিতরণ করে দিয়েছে। দেশ বিদেশে প্রায় সকল ক্ষেত্রেই সকল গভর্নমেন্ট সাইকোকে ভয় পায়। সাইকো মানুষ মারার কাজে যতটা দক্ষ ততটা দক্ষ হ্যাকিংয়ে। সাইবার ওয়ার্ল্ড, ড্রাগ ওয়ার্ল্ড সহ সবাই সাইকো নামে কাঁপে। প্রতি সপ্তাহে অন্তত একজন সাইকোর হাতে মরবেই। এই জন্যই সাইকো নাম পেয়েছে সাইকো দ্য কিলার মেশিন। আজকেই সাইকোর হ্যাক একজন রুশ প্রেসিডেন্টের হত্যা করেছে, যার জন্য গোটা পৃথিবীতে কয়েক দফা তদন্ত কমিটি বসানো হয়েছে, কিন্তু লাভ নেই। সাইকোকে খুঁজে বের করা গোটা একটি বিশাল সমুদ্রে সুই খোঁজার মতো। অনেকেই সাইকোর নাম ব্যবহার করে পপুলার হওয়ার চেষ্টা করেছে, কিন্তু পুলিশের কেলানি খেয়ে নিজেদের জালিয়াত বলে স্বীকার করেছে। ব্রিটিশ কাউন্সিল দাবি করে যে ব্রিটিশ আর্মিরা সাম্প্রতিক একটি অভিযানে সাইকোকে মেরে দিয়েছে, কিন্তু এসব ভুল প্রমাণ হয় যখন সাইকো তার টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করে যে আমাকে মারবে,
আমাকে মারবে? আমাকে তো তখনই মারতে পারবে যখন ওই খোদা আমার উদ্দেশ্যে মালাকুব মউতকে প্রেরণ করবে। সাইকোকে মারা গুজব ছড়িয়ে লাভ নেই। সাইকো ছিল, আছে এবং থাকবে। সাইকো আরও পোস্ট করেছে যে আজকে সাইকো লাইভে আসবে। গোটা শহর সহ পুরো দুনিয়া হিহি পড়ে গেছে সাইকোকে দেখার। কেউ সাইকো হ্যাকারকে আজ পর্যন্ত দেখেনি। কেমন নাম শুনেছেন? সাইকো আজকে লাইভে আসছে, যাকে দেখার জন্য হিটি পড়ে গেছে সবাই। অনকন এবং সর্বকালের কুখ্যাত সাইকো কিলারকে আজকে সবাই দেখবে। সাইকোকে বিখ্যাত করেছে তার সমাজ সেবা আর কুখ্যাত করেছে তার 5 শতাধিক মার্ডার। ঘড়িতে টিক 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 আওয়াজ হচ্ছে, যার দিকে তাকিয়ে আছে গোটা দুনিয়ার মানুষ। রাশিয়া, ফ্রান্স, ভিয়েনাথ, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, বাংলাদেশ, ইন্ডিয়া সহ পৃথিবীর প্রায় সকল দেশেই সাইকো কিলার অনেক জনপ্রিয়, আবার অনেকে ভয়ের কারণ। ঘড়িতে 7টা বাজে। হ্যাঁ, এখনই সাইকো লাইভে আসবে। টিভি চ্যানেলগুলোর সকল প্রোগ্রাম বন্ধ হয়ে যেতে লাগলো এবং সাইকোর সম্প্রচার শুরু হলো। সব টিভি চ্যানেলে, মোবাইলে কেবল সাইকোকে দেখা যাচ্ছে। সাইকো সবার ফোন, কম্পিউটার হ্যাক করে নিয়েছে, যার জন্য সব এখন সাইকোর কন্ট্রোলে। সারা পৃথিবীর প্রায় অধিকাংশ স্যাটেলাইট দখল নিয়ে নিয়েছে সাইকো কিলার। সাইকো ক্যামেরা থেকে হাত সরিয়ে নিল। চেহারা দেখা যাচ্ছে না, কেবল কালো হুডি পরা একটা ছেলেকে দেখা যাচ্ছে, যে একটা লাইটের নিচে বসে আছে। আর পেছনে একটা বড় দেয়াল জুড়ে কেবল মানুষের নামের লিস্ট। কেমন আছেন সবাই? আশা করি ভালো নেই, কারণ আমি ভালো থাকতে দিইনি। এটা শুধু তাদেরই বললাম যারা আমার টার্গেট লিস্টের আশেপাশে আছেন। আর যারা কোনো সমাজ বিরোধী অপকর্ম করেন না, তাদের আমাকে ভয় পেতে হবে না। আমি ভিলেন না, আমি শুধু একটা নাম। আমি একজন মানুষ, কিন্তু আমাকে আপনাদের থেকে পৃথক করেছে আপনাদের মধ্যে থাকা কিছু লিডার, কিছু লোক, কিছু চোর আর কিছু থাক আর নাই বললাম। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আপনি নিজেই তো অনেক বড় মাপের খুনি আর চোর, তাহলে অন্যদের শাস্তি দেওয়ার অধিকার কোথা থেকে পান? হ্যাঁ, আমি খুনি, কিন্তু আমি মানুষ খুন করি না। আমি সমাজের, রাষ্ট্রের, পৃথিবীর থেকে কীট মানে পোকা মারছি, মানুষ না, কারণ এরা মানুষের কাতারে পড়ে না। আর যে ভাই আর বন্ধুরা আমাকে এখন ট্র্যাকিং করার চেষ্টা করছেন, তাদের বলছি লাভ নেই ব্রো। আমি ধোঁয়াশা, আমি অন্ধকার, আমি এমন একজন যে নিজের অস্তিত্ব নিজেই খুঁজে বেড়াই। তাহলে আপনারা আমাকে কিভাবে খুঁজবেন? কিভাবে? আর কিছু বলার নেই। আমি আমাকেই খোঁজার চেষ্টা করে লাভ নেই। আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন আর সাইবার এক্সপার্ট, সবাই যার যার কাজ করুন। আমাকে ছাড়াও আরও অনেকে আছে, তাদের খুঁজে বের করুন, শাস্তি দিন। আমি প্রকাশ্যে খুন করি আর ওরা অন্তরালে। হ্যাপি লাইফ অ্যান্ড বি কেয়ারফুল, বিকজ আপনিও হতে পারেন আমার নেক্সট টার্গেট। এই বলে সাইকো সবার কম্পিউটার, ফোন ও স্যাটেলাইট এক্সটেট ছেড়ে দিল। সকল টেলিভিশন কেবল এখন সাইকো কিলারকে নিয়ে নিউজ প্রকাশ করা হচ্ছে। অন্যদিকে দেশের গল্পের নায়ক সাব্বির মাত্র বাড়িতে প্রবেশ করলো। বড় ভাই অফিসে আছে আর ভাবি সাহেবা টিভিতে সিরিয়াল দেখছে। সাব্বির 1 পা 2 পা করে বাড়িতে ঢুকছে। ভাবির নজর এড়িয়ে হঠাৎ কিসে যেন সাব্বিরের পা পড়ে আর কট কট করে শব্দ হয়। ভাবি টিভি ছেড়ে ঘুরে তাকায়। সাব্বিরের যেন সারা চেহারা লাল হয়ে আছে। এমন একটা পরিস্থিতিতে সাব্বির এত রাত করে বাড়িতে ঢুকেছে, আর অন্যদিকে ভাবি তাকিয়ে আছে সিরিয়াস মুড নিয়ে। হঠাৎ সাব্বির পরিস্থিতি বুঝতে পারল না। ভাবি যেখানে কান টেনে ছিঁড়ে ফেলার কথা, সেখানে হাসছে কেন? ভেবেই ওর অন্তরাত্মা কেঁপে উঠেছে। ভূতে টুতে ধরলো নাকি ভাবিকে? ভেবেই সাব্বিরের গায়ের লোম সব দাঁড়িয়ে গেল। ভাবি, তুমি ঠিক আছো তো? নাকি এমন করে হাসছো কেন? ভয় করছে তো? ভাই, তুমি নিজের চেহারাটা দেখছো? কেন? আমার চেহারা তো আমি প্রতিদিনই দেখি, দিনে কয়েকবার দেখি। এইদিকে আসো। সাব্বির 1 পা 2 পা করে ভাবির কাছে গেল। ভাবি সোফা থেকে ফোনটা নিয়ে ক্যামেরা অন করলো এবং একটা ছবি তুললো এবং আবারও হাসতে লাগলো। এই দেখো।
সাব্বির কৌতূহল নিয়ে ফোনটা হাতে নিল এবং ছবিটায় চোখ দিল এবং নিজের চেহারা দেখে এক দৌড়ে ঘরে ঢুকলো। ভাবে এখনো বাচ্চাদের মতো হেসেই চলেছে, যেন আজকে সব হাসি হেসে নেবে। সাব্বির ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নাতে নিজেকে দেখে বরাবরের মতোই অবাক হলো, কারণ আজও সেই সেম ঘটনা ঘটেছে। ঠোঁটে, মুখে, গালে, কপালে সর্বত্র লিপস্টিকের দাগ। কিন্তু কিভাবে এলো সেটা সাব্বির জানে না। প্রায় প্রতিদিনই এই ঘটনা ঘটে সাব্বিরের সাথে। সাব্বিরের না আছে কোনো গার্লফ্রেন্ড, না আছে চুমু দেওয়ার মতো কেউ, তাহলে এই দাগগুলো কোথা থেকে আসে? এই ভেবে সাব্বির খাটে বসে পড়ল। চিন্তায় কপালে ভাঁজ পড়ল। কে দেয় এই চুমুগুলো সেটা সাব্বিরকে দেখতেই হবে। এই চুমুগুলো প্রায় রাতেই এই সময় বা ভোরে ঘুম থেকে উঠলে দেখা যায়। সাব্বির সিদ্ধান্ত নিল সে কাল ঘর থেকে বেরোবে না, আর সারা ঘরময় সিসি ক্যামেরা লাগাবে, যাতে দেখতে পারে কে এই কাজ করে। অন্যদিকে জাতিসংঘ সিদ্ধান্ত নিয়েছে যে এইবার আরও জোরালোভাবে এই সাইকো ফ্রেন্ডলি মিশন শুরু করবে। তাই 20 সদস্যের একটা প্রিমিয়াম টিম বানাতে, যার হেড হবে ধ্রুস আর কো হেড হবে সাইবার এক্সপার্ট শামসুল হাবিব। এই টিমের জন্য বিশ্বের সর্বত্র থেকে 10 জন মারাত্মক হ্যাকার, 5 জন খ্যাতনামা গোয়েন্দা আর 5 জন অ্যাডভাইসার নিয়োগ দেওয়া হয়েছে। এইবার সাইকোকে ধরেই ছাড়বে সবাই। তাই সাইকো লাইভ ডাটা ট্রান্সমিশন থেকে আবারও তদন্ত শুরু করবে ধ্রুস, আর দায়িত্ব পেয়েছে শামসুল হাবিব। সাব্বিরের ক্যামেরার অর্ডার দিয়েছে। কিছুক্ষণ পরেই কেউ একজন সাব্বিরকে মেসেজ দিল ফোনে। সাব্বির দোতলা থেকে তাই বারান্দায় গেল। বারান্দায় গিয়ে নিচে তাকিয়ে দেখলো একটা কালো হুডি পরা ছেলে দাঁড়িয়ে আছে, যার হাতে কিছু একটা, যেটা সাব্বিরের দিকে তাক করা। সাব্বির হাত দিয়ে ইশারা করলো কাছে যেতে। ছেলেটি বারান্দার একদম নিচে এসে দাঁড়ালো। সাব্বির একটা দড়ি নামালো নিচে, যেটাতে ওই ছেলেটা তার হাতে থাকা একটা ব্যাগ দড়িতে বেঁধে দিল। সাব্বির ব্যাগটা উপরে টেনে নিল। ব্যাগটা বেশি বড় না, ছোটই। ব্যাগ নেওয়া হলে ছেলেটি সাব্বিরকে হাত দিয়ে বিদায় জানায় এবং ঝোপের আড়ালে লোকানোর সাইকেল নিয়ে চলে যায়। সাব্বির রুমে এসে ব্যাগটা টেবিলের উপর রাখলো। চারপাশে তাকালো, একবার হয়তো কিছু খুঁজছে বা দেখছে কেউ আছে কি না। চারপাশে তাকিয়ে সাব্বির টেবিলের ড্রায়ারটা টান দিল এবং একটা ছুরি বের করে সেলোটেপ আর পেঁচালো। ব্যাগটা থেকে একটা প্যাকেট বের করে নিল। ফোনের বক্সের মতো কিছু ছিল। সাব্বির বক্সটা খুলে ফেললো এবং ভেতর থেকে বেরিয়ে এলো 3টা ক্যামেরা, যেগুলো সাইজ একটা আঙুলের 3 ভাগের 1 ভাগ হবে, মানে অনেক ছোট। এছাড়াও একটা মিনি কন্ট্রোলার আর অ্যান্টেনা। হ্যাঁ, এতক্ষণে বোঝা গেল যে সে সাব্বির কি করতে চলেছে। সাব্বির ক্যামেরাগুলো ওর রুমের 3 কোণায় লাগিয়ে দিল, যাতে ফাঁস হয় এবং সমাধান হয় লিপস্টিকের দাগের রহস্য। ক্যামেরাগুলো সহ সব স্ট্যাপার করে সাব্বির একটু ল্যাপটপটা হাতে নেয়। ল্যাপটপে কয়েকটা ইনক্রিপ্টেড মেসেজ ছিল, যেগুলো সাব্বির ডিক্রিপ্টেড করলো এবং কিছু দেখতে পেল যা ওর টনক নাড়িয়ে দিল। সাব্বির অনেক চিন্তিত হয়ে পড়ল যে কি করবে সেটা ভেবে। ওর অস্তিত্ব এখন ঝুঁকিতে আছে। কে যেন ওকে কিছু ছবি পাঠিয়েছে, যেগুলো সার্ভার ওয়ার্ল্ডের তুফান উঠিয়ে দিবে। সাব্বির বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেট বের করলো এবং ধরিয়ে টানতে লাগলো। আহা, মাথাটা একটু টেনশন মুক্ত হলো। না, আমার মাথা গরম করলে চলবে না। যা করতে হবে সব ঠান্ডা মাথায় করতে হবে। সাব্বির সিগারেটটা শেষ করে ল্যাপটপটা নিয়ে বসলো। উৎসুক খুঁজতে লাগলো মেসেজগুলোর। যে করেই হোক সাব্বিরকে জানতে হবে কে এই ব্যক্তি যে আমার পরিচয় ফাঁসের পথে নেমেছে। সাব্বির অনেক চেষ্টা করেও মেসেজগুলোর কোনো সোর্স পাচ্ছিল না, যেন সার্ভার ঘোস্ট। সার্ভার ওয়ার্ল্ড গায়েব হয়ে গেছে একেবারে। রাত 3টা বাজে। সাব্বির এখনো ল্যাপটপ নিয়ে বসে আছে, কিন্তু খুঁজে বের করতে পারছে না কে করছে এটা। কোনো প্রমাণ নেই। ওর মাথা গরম হতে লাগলো। কে এই ব্যক্তি যাকে আমি খুঁজে বের করতে পারছি না? তাহলে কি আমার থেকেও বড় কেউ আছে এই পৃথিবীতে, যে আমার থেকেও বেশি ট্যালেন্টেড আর কিলার মাইন্ডেড? এসব ভাবতে ভাবতেই সাব্বিরের মাথা কাজ করছে না, যেন এখনই অবশ হয়ে যাবে।
সাব্বির ল্যাপটপে টাইপ করতে করতে ঘুমিয়ে গেল। ঘুমানোর একটু পরে কিছু একটা ঘটল। সাব্বির সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ সহ কাল রাতের খাওয়ার সিগারেটের অংশগুলো সব ঠিক করে নিল, যাতে ভাবি দেখতে না পারে। সাব্বির সবটা গোছগাছ করে নাস্তার টেবিলে গেল। নাস্তার টেবিলে যেতেই ভাইয়া এসে বসলেন, সাথে ওর ভাইস্তা ও ভাবি। তোমার ভাইয়ের জন্য মেয়ে দেখো। সাব্বির পানি খাচ্ছিল। ভাবির কথা শুনে পানি গলায় আটকে গেল। কেন, আমার ভাই আবার কি করলো? ভাবি কোনো কথা না বলে ভাইয়াকে আমার দিকে তাকাতে বলেন। ভাইয়া আমার দিকে তাকালো এবং ভ্রু কুচকে বোঝার চেষ্টা করলো যে কি হয়েছে। তখনই ভাইয়া কিছু একটা দেখে বললেন, কি রে, কাল রাতে কোথায় গিয়েছিলে? কোথায় মানে? আমি আবার কোথায় যাব? আমি তো ঘরেই ছিলাম। তাহলে তোর গার্লফ্রেন্ড বাড়িতে এসেছিল? আরে ভাইয়া ভাবি, তোমরা এসব কি বলছো? আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, তাহলে বাড়িতে আনবো কোথা থেকে? আমরা এমন কি বললাম যে বিরক্ত হচ্ছিস? আয়নায় নিজের চেহারাটা দেখ আগে। কি আমার চেহারা? তোর চেহারা ভালো করে দেখ, তারপর বুঝতে পারবি আমরা কিসের ভিত্তিতে কথা বলছি। সাব্বির তৎক্ষণাৎই উঠে আয়নার সামনে গেল এবং দেখলো যে গালে সেই চুম্বনের দাগ, মানে কেউ যে কিস করেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ভাইয়া ভাবি বিশ্বাস করো, আমি কিছুই জানি না। এই দাগগুলো কোথা থেকে আসে এটা নিত্যদিনের ব্যাপার। আমরা এত কিছু জানি না। 1 মাস সময় দিলাম, ওই মেয়েকে নিয়ে বাসায় হাজির হবি, শুভ কাজটা সেরে ফেলবো। সাব্বির এবার অনেক রেগে গেল এবং ছুটে রুমে গেল এবং নিজেই গনগন করতে লাগলো, ধুর শালা, প্রেম টেম কিছুই করলাম না। প্রতিদিন কেউ এত চুম্বন চুম্মাক খালি আমার হাতের কাছে পাই, ঠোঁটে সুপার গ্লু লাগিয়ে দিব। সাব্বিরের তখনই মনে পড়ল সিসি ক্যামেরার কথা। সাব্বির একটা বিজয়ের হাসি হাসলো এবং ল্যাপটপটা হাতে নিল। ল্যাপটপে ক্যামেরাগুলো গতকাল রাতের ফুটেজগুলো চেক করতে লাগলো। ফুটেজ চেক করে কিছু পাচ্ছিল না সাব্বির। তখনই একটা ফুটেজে সাব্বিরের চোখে পড়ল। রাত 3:45। বারান্দা দিয়ে সাব্বির দেখতে পেল অনেক বাতাসের মতো কুয়াশার রুমে ঢুকতে লাগলো এবং ওই কুয়াশার আদলে দেখা যাচ্ছিল একটা মেয়েলি অবয়ব। চেহারা দেখা যাচ্ছিল না। সাব্বির ভেবে পাচ্ছিল না যে এত রাতে এত উঁচু বিল্ডিংয়ে কোন মেয়ে কিভাবে উঠলো, আর এই মেয়েকে যে এই কাজ করে আমার সাথে। সাব্বির ফুটেজ জুম করলো। ভিডিওটিতে মেয়েটা আস্তে আস্তে সাব্বিরের কাছে এসে বসলো এবং চেহারার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে মেয়েটা সাব্বিরের কাছে আসতে লাগলো এবং একটু পরপরই থেমে থেমে চুমু দিতে লাগলো। সাব্বির একটা বিজয়ের হাসি হাসলো, এটা ভেবে সে চোর ধরা গেছে। সাব্বির ভাইয়া ভাবিকে যেই ডাক দিবে এটা দেখানোর জন্য, তখনই ভিডিওতে আর একটা জিনিস দেখে সাব্বির থেমে গেল। সাব্বির ল্যাপটপে দোষীকে দেখে ভাইয়া ভাবিকে ডাক দিবে, তখনই দেখতে পেল যে মেয়েটি হঠাৎ করেই হাওয়ায় মিলিয়ে গেল। সাব্বির ভয়ে ভয়ে ল্যাপটপটা বন্ধ করলো এবং ভাবতে লাগলো, এটা আমি কি দেখলাম? ইহা আল্লাহ, ওটা কি ছিল? ভূত নাকি আবার? কিন্তু ভূত হলে আমার গালে চুমু খাই কেন? গালটাই তো খেয়ে নিতে পারে সাব্বির। না, আমাকে এর গোড়ায় পৌঁছাতে হবে এবং রহস্যগুলোর সমাধান করতে হবে, যে করেই হোক। রাত 2টা। আর্মি ক্যাম্পের ভেতরে কিছু লোকের কথা বলছে। স্যার, আমাদেরকে এই বিষয়টা নিয়ে তদন্ত করতে হবে। না, এই বিষয়ে গিয়ে নিজের ক্ষতি নিজেরা ডেকে এনো না। ভালো আছে, ভালো থাকো। কিন্তু স্যার, আমরা এভাবে তো কাউকে মানুষ মারার জন্য ছেড়ে দিতে পারি না। আর ও তো একটা মনস্টার, মানুষ মারে মশার মতো। এত বেশি কথা বলো কেন? আসতে বলো, কেউ শুনে ফেলবে। আর সাইকো যদি এটা জানতে পারে তাহলে আমরা শেষ। তখনই ওই কক্ষের দরজায় কে যেন কড়া নাড়ে, ঠক 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 ঠক। কেউ কি বাইরে আছে নাকি? এত রাতে আবার কে? দেখো, কোনো অফিসারের হয়তো কিছু দরকার হয়েছে। একজন আর্মি অফিসার উঠে গেলেন দরজা খোলার জন্য। দরজা খুলে বাইরে কাউকেই দেখতে পেল না। তখনই কিছু একটা রুমে প্রবেশ করলো গড়াতে গড়াতে। অফিসার নিচে তাকিয়ে দেখলো একটা স্টিল কালারের বোতল। হঠাৎই বোতলটা থেকে সাদা ধোঁয়া বেরোতে লাগলো, যেটা ধোঁয়া সারা ঘরময় সবকিছু দেখা যাচ্ছিল না। সকলে এদিকে সেদিকে ছোটাছুটি করতে লাগলো, ভেবে যে শত্রুরা আক্রমণ করেছে, কিন্তু কেউ গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না। যেই চিৎকার দিবে বা কাউকে ডাকতে যায় তার মুখটা কে যেন বন্ধ করে দেয়। সবার মনে অনেক আতঙ্ক। আস্তে আস্তে ধোঁয়াগুলো সরে যেতে লাগলো।
আরমিনা সবাই তাকিয়ে দেখতে পেল একজন লম্বা চওড়া যুবক বয়সী একটা ছেলে কালো হুডি পরে দাঁড়িয়ে আছে, মুখে কঙ্কালের ডিজাইনের রুমাল বাঁধা, চোখে একটা হাসি, আর হাতে সাইলেন্সার লাগানো একটা বন্দুক, আর পায়ের পাশে কয়েকটা ধারালো ছুরি। অফিসাররা সবাই এই দৃশ্য দেখে ঢোক গিললেন এবং আর চোখে আশেপাশে অস্ত্র খুঁজতে লাগলেন, কিন্তু কোনো কিছুই নেই। কোনো বন্দুক, রাইফেল, পিস্তল কিছুই নেই। যেগুলো ছিল সব উধাও হয়ে গেছে। আসলে সব উধাও হয়নি, সব ওই ছেলেটার পেছনে। এই কে তুই, আর কেন এখানে এসেছিস? ছেলেটা কিছুই বলল না, ডান হাতের পিস্তলটা উঁচু করলো এবং বুক বরাবর একটি গুলি করলো। গুলিটা বুকের হৃদয়পিণ্ড ফুটো করে পেছনে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল। অফিসারের মুখ দিয়ে রক্ত বের হয়ে এলো ঝর্ণার মতো, আর অফিসার সোজা ধপাস করে মাটিতে শুয়ে পড়লেন। আর নেই, উনি মারা গেছেন। এই দৃশ্য দেখে আরেকজন হামলা করতে গেলে ছেলেটা বাঁ হাতে ছুরিটা হামলা করার জন্য প্রস্তুত করে। অফিসার সোজা হয়ে ছেলেটার মাথায় ঘুষি মারতে গেলে ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়ে এবং ছুরিটা দিয়ে পায়ের উল্টো পিঠে প্যাঁচ প্যাঁচ করে দুটো টান দেয়। ওই লোকটা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে, আর বসে পড়ার সাথে সাথেই ছুরিটা গলায় বসিয়ে দেয় ছেলেটা। এইবার আর একজন গেল না, তিনজন একেবারে যায় হামলা করতে। ছেলেটা একটা মুচকি হাসি দেয়, যেটা রুমালের বাইরে থেকেও বোঝা যায়। লোকগুলো সব ভয় পেয়ে যায় এবং থেমে যায়। এই কে রে ভাই তুই, আর আমাদের মারছিস কেন? ছেলেটা আস্তে করে ফিসফিসিয়ে বলল, সাইকো। এটা শোনার পর যারা বেঁচে ছিল তাদের চোখ যেন কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম, ভয়ে সবার কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম। কোনো মতে দাঁড়িয়ে আছে দুজন, বাকি একজন তো ভয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। সবাই এতক্ষণ যাকে নিয়ে কথা বলছিল সেই বিপদ নামধারী আয়রা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আজ আমাদের মৃত্যু নিশ্চিত। সাব্বির যেই ওর ভাইয়া ভাবিকে খবর দিবে সেই মেয়েটা দেখানোর জন্য তখনই দেখতে পেল যে মেয়েটা ধোঁয়ায় মিলিয়ে গেল, যেন হাওয়ায় মিশে গেল। এটা দেখে আর কাউকে ডাকতে গিয়েও ডাকার সাহস পেল না সাব্বির। সাব্বির ভিডিওটা আরো কয়েকবার দেখলো, বোঝার চেষ্টা করলো যে আসলে ঘটনাটা কি, কিন্তু ভিডিওতে বারংবারই একই ঘটনা দেখে খানিকটা না অনেকটাই বিচলিত হলো। ভাবলো যে হয়তো কোনো গ্রাফিক বা 3D এন্টারজেক যেমনটা সাইকো ব্যবহার করে তার ভিডিওটাকেও ভালো করে সব অ্যালেট থেকে দেখানো, ব্যাপারটাকে বোঝার জন্য। কিন্তু কিছু না বুঝতে পেরে সাব্বির এবার নিজেকেই খুব অসহায় মনে করতে লাগলো, কেননা ও কোনোদিনই কারো কাছে হার মানেনি। কিন্তু আজ এই দৃশ্য চুম্বনকারীকে খোঁজার চেষ্টায় ব্যর্থ হয়ে নিজেকে একজন লুজার মনে হচ্ছে সাব্বির। জেদে হাতে থাকা ল্যাপটপটা একটা আছাড় দিল। ল্যাপটপটা পাকা ফ্লোরে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, আর জিনিস ভাঙার আওয়াজ পেয়ে সাব্বিরের ভাই আর ভাবি ওপরে চলে আসলো। এক দৌড়ে দরজা দিয়ে ঢুকতেই ভাঙা ল্যাপটপের অংশ বিশেষ দেখে খানিকটা অবাক হলো। সাব্বিরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এই যে ব্যাপার কি, কিভাবে ভাঙলো ল্যাপটপ? সাব্বির কোনো উত্তর না দিয়ে সোজা বের হয়ে গেল বাড়ির থেকে, সাথে ওর বাইক। সাব্বির বাড়ির থেকে বের হতেই সাইকো টিম থেকে মিশন অ্যালার্ট পেল সাব্বির। আজকে একজনকে মারার কথা আছে। সাব্বির ওর সাজানো প্ল্যানের লিস্টে দেখলো যে আজকে কাউকে মারার কথা ছিল কিনা। হ্যাঁ, আজকে একজন মরবে, আর সেটা হলো একজন নামকরা পলিটিশিয়ান। সাব্বির অপেক্ষা করছে একটা কনফারেন্স হলের সামনে। কনফারেন্স শেষ হতেই দলে দলে লোক বের হতে লাগলো। সবার মধ্যমণি নেতাজি সবার সামনে গলার মালা ও হাত উঁচু করে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। সাব্বির একটা গাড়িতে বসে আছে, আর সামনে টার্গেট একটা স্নাইপার বন্দুক গাড়ির জানলা দিয়ে একটু বের করে রেখেছে। আর অন্যদিকে আজকের কোনোভাবে সাইকোর ফ্লাইনাট বা জানতে পেরে গেছে সাইকো কিলার মিশনের কথা এবং ওত পেতে বসে আছে সাইকোকে ধরার জন্য। টিম হেড রুশকে ইনফর্ম করেছে সাইবার এক্সপার্ট শামসুল হাবিব। স্যার, আজকে আমাদের যে করেই হোক সাইকোকে ধরতে হবে, সেটা ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন। হ্যাঁ মিস্টার শামসুল হাবিব, আমাদেরকে আজকে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। তাই তারা প্রস্তুতি নিয়ে বসে আছে সাইকো আসার। গুলি যে কোনো সময় চলতে পারে। এই নেতা জনগণের টাকা মেরে খায় আর কলেজের মেয়েদের বেশ্যাবৃত্তি করতে বাধ্য করে। অনেক মা বোনের ইজ্জত নিয়ে খেলা করেছে এই শালা। একে এবার পরপারে পাঠাবে সাব্বির মানে সাইকো কিলার।
সাব্বির ফায়ার করলো। গুলিটা নেতাজির বুকে লাগলো ঠিক হৃদয়পিণ্ডর বরাবর। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। নেতাজির বুক দিয়ে সাব্বিরকে কেউ একজন দেখে ফেললো। গুলি চালাতে তাই চিৎকার দিয়ে উঠলো সাব্বির। চাইলেও ওই লোককে মেরে দিতে পারে, কিন্তু সাব্বির কোনো নিষ্পাপকে মারতে চায় না, তাই ওই লোককে না মেরে গাড়ি ছোটাতে থাকে পালাবার জন্য। সাইকো ফাইন্ডারদের চোখে পড়ে গেছে সাইকো। সাব্বিরের পিছু নেয় সাইকো ফাইন্ডার সহ অনেক লোকজন আর গাড়ি। সাব্বির প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে নিজেকে বাঁচানোর জন্য, কারণ ও বাঁচলে এই পৃথিবীর থেকে ধ্বংস হবে পাপীরা, আর পাপীদের নাশ করাই সাব্বিরের উদ্দেশ্য, সাইকো দ্য কিলার মিশনের উদ্দেশ্য। সাব্বির ড্রাইভিং সিটে বসে ঘামছে, কারণ ও ধরা পড়লে ওর দলের লোকেরাও ধরা পড়বে, আর ওদের কোনো ক্ষতি হোক এটা সাব্বির চায় না। সাব্বির ড্রাইভ করতে করতে একটা ঢালু উপত্যকায় চলে এসেছে। সামনে পাহাড়ের গিরিখাত আর অন্যদিকে পেছনে পড়ে থাকা লোকজন। সাব্বির কি করবে? সাব্বির যদি এখন লাভ দেয় গাড়ি নিয়ে, তাহলে হয়তো বেঁচে যাবে মিশন সাইকো, আর যদি ধরা পড়ে যায় তাহলে নাম খারাপ হবে ওর পরিবারের, আর ওর আসল পরিচয় জেনে যাবে সারা দুনিয়া। এখন কি করবে সাব্বির? সাব্বির পাচ্ছে না সামনে যেতে, আর না পাচ্ছে পেছনে যেতে। এ যেন সব বিপদ একেবারে ঘাড়ে চেপে বসেছে আজ। বোধহয় আর বাড়ি ফেরা হবে না সাব্বিরের, কারণ সাব্বিরের পেছনে ফিরে না, বরং মৃত্যুকে বরণ করার জন্য পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে। গাড়ি ছুটছে প্রচণ্ড গতিতে, যেন মৃত্যুর তর সইছে না সাব্বিরের। সাব্বির আজ বিপাকে, কারণ যদি ধরা পড়ে যায় তাহলে সাইকো মিশন অসম্পূর্ণ থেকে যাবে। সাব্বিরের ইচ্ছা থাকুক বা নাই থাকুক, জোরপূর্বক বিভিন্ন ইঞ্জেকশন দিয়ে সব সত্যর কথা ঠিকই বের করে নেবে সাইকো ফাইন্ডাররা। সাব্বিরের গাড়িটা পাহাড়ের গিরিখাত থেকে মাত্র মিটার 50 দূরে হবে। সাব্বির চোখ দুটো বন্ধ করে নিল আর মনে মনে আল্লাহকে স্মরণ করে নিল। সে সাথে ভাইয়া ভাবি আর সেই নীলাঞ্জনাকে, মানে এয়ারপোর্টের মেয়েটি কি হয়েছিল সেটা আপনারা জানেন না, আশা করি পরবর্তীতে জানবেন। সাব্বির ভয়েস মেসেজ অন করে সারা পৃথিবীর মানুষের নিকটে একটি মেসেজ পৌঁছে দিল। সাইকো কোনো মানুষ না যে মরবে, সাইকো একটি ব্যাধি যেটি জন্ম নেয়। কিন্তু মানুষ নামে জানোয়ারদের কারণে আজ আমি মরছি না, যদিও মরি অমর হয়ে থাকবো আপনাদের কাছে, গোটা পৃথিবীর কাছে। আর আমার শত্রুর শান্তি নিঃশ্বাস ফেলো না, কারণ সাইকো কখনোই মরবে না। এই মেসেজটি সেন্ড হওয়ার সাথে সাথে গাড়িটি টায়ারে একটা গুলি এসে লাগলো, যেগুলো ছোড়া হয়েছিল পেছনের গাড়িগুলো থেকে। সাব্বির আর গাড়িকে নিজের আয়ত্তে রাখতে পারল না, ছেড়ে দিল সব, সরিয়ে নিল স্টিয়ারিং এর হুইল থেকে হাত। গাড়িটা পাহাড়ের উঁচু ঢিপি থেকে জাম্প করার মতো পাহাড়ের পাদদেশে পতিত হতে লাগলো। সাইকো ফান্টাররা ওখানে এসে এই জিনিসটা একেবারে আশা করেনি। ওনারা গাড়ি থেকে নেমে নিচে তাকাতেই দেখতে পেল গাড়িটা দুমড়ে মুচড়ে নিচে পড়ছে, আগুন জ্বলতে জ্বলতে। পড়ছে তো পড়ছে, যেন কোনো শেষ নেই। ও সিটম্যান, আমরা আজকে আবার সাইকোকে মিস করলাম, আর জীবনেও পাবো না সাইকোকে। স্যার, আমাদের হঠাৎ এভাবে আক্রমণ করাটা ঠিক হয়নি। প্ল্যানিং করে সবটা করা উচিত ছিল, কারণ আমরা ভুলেই গিয়েছিলাম সে অন্য সাধারণ কোনো অপরাধের মতো না। এ হলো সাইকো দ্য কিলার, যার রক্তের প্রতিটা কণিকাতে একটা করে ছোট্ট ব্রেন বিদ্যমান। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, কিন্তু সাইকোর মার্ডারের একটা রিপোর্ট তো বানাতে পারি এখন। সেটা কিভাবে স্যার? আমরা তো সাইকোর ব্যাপারে আগামাথা কোনো কিছু জানি না। কি তার আসল নাম, কি তার ঠিকানা, এমনি সে কোনো এলাকায় থাকে সেটাও জানি না। এমনকি সে যে এই দেশের কোনো বাসিন্দা কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। সেটা ঠিক, কিন্তু এটা বললে কেন যে সে এ দেশের বাসিন্দা না? না মানে স্যার, এত ব্রিলিয়ান্ট একটা মাইন্ড প্লাস বিশ্বের নাম্বার 1 হ্যাকার এ ছেলে কি বাংলাদেশে জন্ম নিতে পারে? শামসুল, তুমি ভুলে যেও না যে তোমার বাবাও একজন বাংলাদেশি, আর বাংলাদেশি বলে কারো এত ট্যালেন্ট থাকতে পারে না, এটা কোনো বইয়ে লেখা আছে? আসলে কি স্যার? শামসুলকে থামিয়ে দিয়ে ধ্রুস, আর বলতে হবে না, আমি একজন ফরেনার হয়েও তোমার মতো রাজাকার না। এখন যাও আর দ্রুত এই গাড়ি থেকে সাইকোর বডি উদ্ধার করো। ইয়েস স্যার। বলে শামসুল টিম নিয়ে বেরিয়ে পড়ল পাহাড়ের পাদদেশের সাইকোর খোঁজে।
এদিকে অনেকক্ষণ ঘন্টা পেরিয়ে শামসুল হাবিব কোনো রিপোর্ট পাঠাচ্ছে না ধ্রুসকে। ধ্রুস এবার অনেকটাই চিন্তিত হয়ে গেল, কারণ এতটা সময় তো লাগার কথা না। বাধ্য হয়ে ধ্রুস কল লাগায় শামসুল হাবিবকে। ফোন বাজছে কিন্তু কেউ ধরছে না। ধ্রুস আবারও কল লাগায়, এবার শামসুল ধরে ফেলে। স্যার, ঘটনাটা তো একেবারে মাথায় বাজ ফেলার মতো। কেন, কি হয়েছে? স্যার, ফরেনসিক টিম নিয়ে গাড়িটার ভেতরে অনেক ধরে তল্লাশি করলাম, কিন্তু কিছুই পেলাম না। বডিটা কোথায় যাবে আর গাড়িটা কোথায় পেয়েছো? গাড়িটা এখানকার একটি ঝর্ণার কাছে পেয়েছি। একটুর জন্য ঝর্ণার পানিতে পড়েনি, নয়তো গাড়িটাও পেতাম না। খুঁজে দেখো, হয়তো ঝর্ণার পানির সাথে ভেসে গেছে বডিটা। সেটাই দেখছি। অন্যদিকে সারা দুনিয়ায় সাইকোর শেষ মেসেজ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সবাই সাইকোর এই মেসেজটা নিয়ে অনেক উত্তেজিত, আর সাইকো কেন এমন মেসেজ দিল সেটাও সাইকোর ফ্যান ও শত্রুদের কাছে এখনও ধোঁয়াশা। কিন্তু ততক্ষণ ধোঁয়াশা ছিল যতক্ষণ পর্যন্ত সাইকো ফাইন্ডাররা টিভিতে সংবাদ মাধ্যমে সাইকোর মৃত্যুর সংবাদটা অ্যানাউন্সমেন্ট করলো। সাইকোর ফ্যানরা যেন অনেক বড় শক খেয়েছে। সাইকো খুনি হলো সাধারণ মানুষের কাছে সুপারস্টার। অন্যদিকে সাব্বিরের জ্ঞান ফিরল মাত্রই। সাব্বির চারদিকে তাকিয়ে নিজেকে একটা জঙ্গলে আবিষ্কার করলো। সাব্বির মনে করার চেষ্টা করলো সবটা, কিন্তু সাব্বিরের তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওই পাহাড় থেকে পড়ার পর যে কেউ মারা যাবে, তাহলে সাব্বির এখনও কিভাবে বেঁচে আছে সেটা সাব্বিরকে এখনও ভাবাচ্ছে। আর সাব্বির নিজের হাত পায়ের দিকে তাকিয়ে বুঝতে পারলো যে একটাও ক্ষত নেই, আর সারা শরীরে একটু ব্যথা পাওয়ার কোনো অ্যাক্সিডেন্টের চিহ্নটুকু নেই। সাব্বির হাঁটতে হাঁটতে অনেক দূর এগোলো। পকেটে হাত দিয়ে নিজের মিনি কম্পিউটারটা বের করলো, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না, কোনো স্যাটেলাইটের। এটা দেখে সাব্বির অবাক না হয়ে পারল না, কারণ পৃথিবীর যে কোনো জায়গা থেকে স্যাটেলাইটের সিগন্যাল পাওয়া যায়, হোক সেটা ঘন জঙ্গল বা সমুদ্রের কোনো দ্বীপ। সাব্বির ভাবতে লাগলো যে কোথায় সে এসে পড়লাম। এখানে তো এই জঙ্গলই আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি এখানে এলাম কি করে? আমি যেখানে অ্যাক্সিডেন্ট করেছিলাম পাহাড়ে, সেখানে তো কোনো জঙ্গল নেই, আর জঙ্গল থাকলেও তা এত ঘন নয়। আশেপাশে লোকালয় নিশ্চয়ই ভাবে ছিল, তাহলে এই আমি কোথায় আসলাম? আমি একা ওই অবস্থা তো এখানে কোনোদিনও আসতে পারতাম না, তাহলে কি কেউ আমাকে নিয়ে এসেছে এখানে? সাব্বির যেই এই কথাগুলো ভাবছে, ঠিক তখনই নিজের হাতে কারো ঠোঁটের লিপস্টিকের দাগের মতো কিছু দেখলো। আরে ভাই, এই জঙ্গলে অন্তত আমাকে ছাড় দাও। এখানেও সেই চুমাচুমির কারবার শুরু করে দিয়েছো? ছাড় দিতে পারি, তবে একটা শর্তে। হঠাৎই এই কথাটা শুনে সাব্বির চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কে এখানে? এসো, সামনে এসো। এটা বলে আমি পকেট থেকে রিভলভারটা বের করলাম এবং লোড করে আশেপাশে তাক করতে লাগলাম। আমাকে খুঁজে লাভ নেই, আমি ইচ্ছা না করলে এই জীবনেও আমাকে দেখতে পাবে না। এইবার সাব্বিরের মনে ভয় কাজ করতে শুরু করলো। সাইকো যতই কিলার মাইন্ডের হোক না কেন, এই রকম একটা পরিস্থিতিতে ভয় পাওয়া ছাড়া কোনো উপায় নেই। আরে কে তুমি, আর কেন আমাকে ফলো করছো? নিজের ভালো চাও তো পালাও এক্ষুনি। আমার পরিচয় জানতে পারলে এক্ষুনি জামা কাপড় খুলে দৌড়াবে। আমি দৌড়াবো না, তুমি আমাকে দেখলেই দৌড়াবে। তুমি জানো আমি কে? হ্যাঁ, আমি জানি তুমি সাইকো। তো তোমার ভয় করছে না? একটা মেয়ে মানুষ আমার সাথে এই জঙ্গলে এইভাবে কথা বলছো? তুমি সারা দুনিয়ার কাছে একজন খুনি হতে পারো, কিন্তু তোমারও মন আছে যেটাতে নেই কোনো দূষণ, তাই আমি তোমাকে ভয় পাই না। সাব্বির মেয়েলি আওয়াজটা শুনতে পাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। সাব্বির মেয়েটির সাথে কথা বলছে আর খুঁজছে। এই মেয়ে, কে তুমি, আর তুমি কোথায়? তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? দেখো, আমার সাথে ফাজলামি করলে কিন্তু তোমার খবর আছে। আমার খবর করবে তুমি? দেখি কেমন পারো। এই বলে যেই আওয়াজের অধিকারিণী সাব্বিরের সামনে এসে দাঁড়ালো, থুকু ভাবতে লাগলো সাব্বির কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ এটা মেয়ে নাকি অন্য কিছু। চেহারা সহ সারা শরীর নূরের মতো ঝকঝক করছে, আর মেয়েটির সাদা গাউন পরা, আর পেছনে দুটো সাদা ডানা। এর মানে তুমি মানুষ না? এই বলে সাব্বির মাটিতে লুটিয়ে পড়ল। সাইকোর হাওয়া বেরিয়ে গেছে। সাব্বিরের যখন জ্ঞান ফিরল, তখন কারো চেহারা নিজের উপর অনুভব করলো, যেন কেউ তাকিয়ে আছে হুবু হয়ে। এই মেয়ে, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আরে ভাই, তুমি তো মেয়েই না, আল্লাহ মাবুদ জানে তুমি কি জিনিস। এই ছেলে, বেশি কথা বললে ঘাড় মুটকে দেব। কি? তুমি জানো আমি কে?
দিব্যি জানি। আর তুমি যতগুলো মার্ডার করেছো সব আমার ইশারায় করেছো। আমি বলেছি তাই তুমি করেছো। তুমি যখন লাশগুলোকে কাটতে তখন আমি সাইডে বসে বসে দেখতাম। কি? আমি ঠিক বুঝলাম না, বুঝিয়ে বলো। আমি তোমার ইশারায় মার্ডার কেন করতে যাব? আমি পাপি তাপি খারাপ লোকেদের শাস্তি দিয়েছি, এতটুকুই। এখানে তোমার ইচ্ছা প্রসঙ্গ কোথা থেকে আসলো? বুঝতে পারবে, আগে আমাকে বলতে দাও পুরোটা। বুঝতে গেলে তোমাকে আরও 15 বছর আগে যেতে হবে, মানে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আমি বলছি, তুমি শোনো। আর আমার নাম হলো আমিরা। সাব্বির, তুমি জানো তোমার বাবা মায়ের আসল পরিচয়? হ্যাঁ, এটা জানি যে আব্বু একজন কেমিস্ট ছিলেন আর আম্মু হালকা পাতলা জানতেন। না, তুমি ভুল জানো। তোমার আব্বু আর আম্মু রাশিয়ার দুজন নাম করা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। আর তোমার আব্বু ছিলেন একজন হাফ ব্লেডেড, মানে অর্ধেক মানুষ আর অর্ধেক অ্যাঞ্জেল। কারণ তোমার দাদাও একজন এঞ্জেল ছিলেন আমার মতো। আর আমার আব্বু আর তোমার আব্বু ছোটবেলা থেকে বন্ধু ছিল, তাই ওনারা ওনাদের বন্ধুত্বকে আত্মীয়তায় পরিণত করার জন্য ছোটবেলায় আমাদের বিয়ে দিয়ে দেন। তখন আমি সব কিছুই বুঝতাম, কিন্তু তুমি ললিপপ ছাড়া কিছুই চিনতে না। নিজের বউকে তো দূরের কথা। আহারে কষ্ট রে, টুরু কষ্ট। বেশি হাসলে কানের 2 আঙুল নিচে একটা মারবো। আমি সিরিয়াস কথা বলছি, আর উনি দাঁত সবগুলো বের করে হাসছেন। আচ্ছা, আর কিছু বলবো না, তোমার তো আর বিশ্বাসই নাই। তো যা বলছিলাম, তোমার আব্বু আম্মু অনেক ভালো সায়েন্টিস্ট ছিলেন, আর ওনারা কোনো দুর্ঘটনায় মারা যাননি, ওনাদের হত্যা করা হয়েছিল। কি? কারা মেরেছে? শুধু নাম বলো একবার। এক একটা এমনভাবে মারবো যেন মৃত্যু ওদের দেখে ভয় করে। সাব্বির, শান্ত হও। রেগে গিয়ে লাভ নেই, কারণ কেউই বেঁচে নেই। সবাইকে তুমি মেরে দিয়েছো, মানে আমি তোমাকে দিয়ে তাদের মারিয়েছি। কি? হ্যাঁ, তুমি এতদিন যাদের যাদের মেরেছো সবাই তোমার বাবা মায়ের মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে দোষী। কিন্তু ওনারা আমার বাবা মাকে কেন মারলো? কি দোষ ছিল তাদের? তাহলে শোনো, তোমার বাবা মায়ের কোনো দোষ ছিল না। দোষ তো তাদের ছিল, কারণ তারা সবাই জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের খারাপ ব্যবহার করে বিভিন্ন মানুষের পশুকে নিয়ে আলাদা প্রাণী বানাতো। আর এটাই শেষ না, ওরা আমাদের একজনকে, মানে একজন এঞ্জেলকে কিভাবে যেন ধরে ফেলে আর তাকে মেরেও ফেলে। মেরে ফেলার পর ওই এঞ্জেলের লাশ থেকে তারা বিভিন্ন স্যাম্পল কালেক্ট করে আমাদের মতো হতে চেয়েছিল, কিন্তু তারা জানতো না যে তোমার বাবাও একজন এঞ্জেল। তাই তারা ওই স্যাম্পলগুলোকে তোমার বাবার কাছে টেস্ট করার জন্য পাঠায়, আর তোমার আব্বু সেটা ধরে ফেলে আর তাদেরকে মানা করে দেয়। আর এটাও বলে দেয় যে ওরা যে বেআইনি পদ্ধতি অবলম্বন করে ক্লোনিং করার চেষ্টা করছে সেটা সবাইকে জানিয়ে দেবে। তাই ওই দিন ল্যাবে আগুন লাগিয়ে দেয়, আর আমি অনেকক্ষণ পর সেটা জানতে পারি। আর সেখানে গিয়ে দেখি তোমার আব্বু আর আম্মু মারা গেছে, আর তুমি এক সাইডে বেহুশ হয়ে পড়ে আছো। আমি তখন অনেক ছোট ছিলাম, তবু অনেক কষ্ট করে তোমাকে উদ্ধার করি। এর মানে তুমি আমার জীবন বাঁচিয়েছো? তোমার জীবন বাঁচাইনি, আমার স্বামীর জীবন বাঁচিয়েছি। তুমি তো আমার স্ত্রী, তাই না? হ্যাঁ, অবশ্যই। কোনো সন্দেহ আছে? তাহলে আমাকে না জানিয়ে প্রতিদিন আমায় কিস করে যেতে কেন? সেটা তোমাকে বলবো কেন? আমার স্বামীকে আমি চুমু দেই, জড়িয়ে ধরি, আদর করি, সেটা আমার ব্যাপার। আসছে আমার স্বামী স্বামী করতে। আমিরা, আমাদের দুনিয়ার খবর কি এখন? সবাই জানে যে সাইকো মানে তুমি মারা গেছো। ও, তাহলে তো বাড়িতে যাওয়াই যায়। যাওয়া যায়, কিন্তু আমাকে রেখে যেতে পারবে না। গেলে আমাকেও নিয়ে যেতে হবে। আরে বাচ্চাদের মতো কাঁদো কেন? আমি তোমাকে নিয়ে যাব। আগে গাছ থেকে নামো আর মানুষের মতো হও। সাব্বিরের কথা মতো আমিরা গাছ থেকে নেমে যায় আর নিজের পাখাগুলো ভেতরে ঢুকিয়ে নেয়। এখন ঠিক আছে? ঠিক আছে। তো বাড়িতে যাবে কিভাবে? হেঁটে না উড়ে? তোমার মতো পরি বউ থাকতে কি হেঁটে যাওয়া যায়? চলো উড়ে উড়ে। জো হুকুম মেরে স্বামী। খালি স্বামী স্বামী করো আর 3 মাইল দূরে দাঁড়িয়ে থাকো। বুঝি না তুমি আমার বউ নাকি অন্য কারোর। এই ব্যাপার বলেই আমি সাব্বিরের একেবারে সামনে এসে দাঁড়াই, যেন একজনের নিঃশ্বাস আর একজন শুনতে পাচ্ছি। এভাবে কাছে এসো না, খারাপ কিছু হয়ে যাব। খারাপ কি হবে? তুমি আমার স্বামী, আমি তোমার বউ, যা হবে ভালোই হবে। ও মা, তাই নাকি? আচ্ছা, দেখা যাবে। এখন বাসায় চলো। আমিরা সাব্বিরকে জড়িয়ে ধরলো আর উড়ে উড়ে যেতে লাগলো সাব্বিরের বাসার সামনে। বাড়ির বেল বাজাচ্ছে সাব্বির। কে আসলো এখন আবার? দরজা খুলে। আরে সাব্বির, কোথায় ছিল এতদিন? আমি তো ভাবলাম কোথাও উড়ে গেছো। মানে? এই আপু, তুই ঢং করা বাদ দে, আমাদের ভেতরে ঢুকতে দে। আমিরার কথা শুনে আমি বেবকুফ হয়ে গেলাম। আপু মানে? এই আমিরা, উনি তোমার আপু হয় নাকি?
ও সরি, গলতি সে মিস্টেক হয়ে গেছে। তোমাকে বলতে ভুলে গেছি যে তোমার ভাবি আমার বড় বোন হয়। আসলেই, কিন্তু ভাবি তুমি আমাকে কোনোদিন এসব বলনি কেন? কিভাবে বলবো, আর বললেই তুমি বিশ্বাস করে নিতে। সেটাও ঠিক। এই আপু সর, ভেতরে ঢুকতে দে, বাইরে পুলিশ ওকে খুঁজছে। কেন খুঁজবে? কেউ কি চেনি নাকি সাব্বিরকে? সবাই চিনে সাইকোকে, আর সাইকো মারা গেছে, তাই খোঁজাখুঁজির কিছুই নেই। চিল মারো। তোমাদের সব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে ভাবি। তোমরা তলে তলে এত কিছু আর আমি কিছুই জানি না। জানি না তো কি হয়েছে, আমরা তো জানতাম, আর এখন তুমিও জানো, কিন্তু তোমার ভাইয়া জানে না, আর কোনোদিনও জানবেও না। আচ্ছা ভাবি বাদ দাও, এই যে আমার বউ আমিরা, তুমি তো জানোই, আর কি বলবো। আমি ভেতরে গেলাম, আমি প্রচুর ক্লান্ত, আর ভাইয়াকে কিভাবে ম্যানেজ করবা এটা তোমার ব্যাপার। এই সাব্বির, আমাকে রেখেই চলে যাবা? কোথায় যাব? উপরে তলায় যাচ্ছি, তোমার যেতে মন চাইলে তুমিও আসো। আমি যাব না, এটা কোনো কথা? আমি ওপরে ঘুমাতে গেলাম, আর আমিরাও আমার সাথে। আমি বিছানায় পড়তেই ঘুমিয়ে গেলাম। অন্যদিকে শামসুল, ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না, সাইকো কোথায় গেল? স্যার, এটা তো সারা দুনিয়ার মানুষের কথা, সবাই সাইকো লাশ দেখতে চাইছে, কিন্তু সাইকোকে আমরা কোথায় পাবো? সাইকো মারা গেছে এটা আমরা জানি, কিন্তু লাশ ছাড়া কিভাবে প্রুফ করব? একটা কাজ করো, একটা বেওয়ারিশ লাশ এনে পুড়িয়ে সবাইকে দেখিয়ে দাও। এত প্রেসার আর মাথায় নেওয়া যাচ্ছে না। ওকে স্যার। এই ঘটনা 3 বছর পর। সাব্বির এখন একটা সফটওয়্যার কোম্পানির মালিক, আর আমিরা এক বাচ্চার মা। মানে সাব্বিরের একটা ছেলে হয়েছে, আর তার নাম রাখা হয়েছে আহিল। অন্যদিকে আজকের সাইবার ওয়ার্ল্ডের একটি মেসেজ আবারও সবাইকে ভাবাচ্ছে। সেটি হলো সাইকো কোনো মানুষ না যে মরবে, সাইকো একটি চিন্তা ভাবনা যার কোনো মৃত্যু নেই।